নগ্ন পা লিখেছেন মুনির চৌধুরী। পাড়ার যুবক ছেলেরা একবার রাহেলার দিকে চোখ তুলে চাইল। তারপর আনোয়ারা, রওশনারা জুলেখার পানে চোখ নামালো। সবার শেষে আবার আঁখি ভরা কৌতূহল নিয়ে চোখ তুলল রাহেলার দিকে। আর দৃষ্টিশক্তির সব ক্ষীণ রশ্মিগুলো স্থির হয়ে রইল সেই এক বিন্দুতেই। চৌধুরীদের নতুন বউ রাহেলা দুদিন হয়নি এ পাড়ায় এসেছে, কিন্তু এরই মধ্যে বান্ধবীর ওর অভাব নেই। ওর অনুকরণে শাড়ি পরতে, পূর্ণ রঙের লিপস্টিক ঘষতে যুবতী মহলে লেগে গেছে প্রতিযোগিতার দ্বন্দ্ব। রাহেলা ঘুরছে এদের ভিড়ের মাঝে জ্বলন্ত একটা নক্ষত্রের মতো। রক্তবর্ণ ক্রেপ ডিসিন শাড়িটা যখন তখন ঘূর্ণি দিয়ে ফুলের ফোয়ারা তুলে আগুনের ফুলকির মতো কথা বলে চলেছে সবার সাথে। যখন তখন ভেঙে পড়ছে রসিকতার উচ্ছৃঙ্খল হাসিতে। ওর চারধার আধার করে কোনো নতুন বউ আবহাওয়া যেন সৃষ্টি হয়ে উঠতে পারেনি। নতুন শাশুড়ির কঠোরতাও যেন ভেঙে ফেলেছে অনেক আগেই। নতুন বউর বেহায়াপনার প্রতি কটাক্ষ করে দাদি খাল্লাম্মাদের কেউ কেউ মাথা নাড়তে লাগলেন। মৃদু সুরে নিচু আঘাতে দু চারটা মতামত প্রকাশ করলেন। স্নেহমাখা সুরে শাশুড়ি শুধু বললেন, বউর আমার কচি বয়স, তাই দুদিন যাক, দেখো জ্ঞান হলে সব ঠিক হয়ে যাবে। পাশের ঘরে রাহেলার শ্বশুর মাসুদ হোসেন সাহেব গুড়গুড়িতে টান দিলেন আরেকটু জোরে। নিজের যুবক বয়সটাকে চোখ বন্ধ করে জীবন্ত করে তুলতে চেষ্টা করলেন একবার। না পেরে ক্লান্ত হয়ে চোখ দুটো আর খুলতে চাইলেন না। আধঘুমো হয়ে গুড়গুড়িতে আবার মৃদু টান দিলেন। তারপর স্বল্প কাত হয়ে ইজি চেয়ারেই ঘুমিয়ে পড়লেন। ইউসুফ সাহেবী স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। পাতলা রোগা ছিপছিপে দেহের গড়ন। যতটুকু দেখে তার চেয়ে বেশি বোঝে, যতটুকু বোঝে তার চেয়ে বেশি বলে, আর যতটুকু বলে তার চেয়ে অনেক বেশি ভাবে। এক কথায় ও ওর সুন্দরী, স্বাস্থ্যবতী, চপলগতি বড় বোন রওশনারার সংক্ষিপ্ত পুরুষ সংস্করণ। সেদিন বিকেলবেলা ক্রিকেট মাঠে খেলা দেখতে দেখতে ওর মনের মাঝে হঠাৎ চমকে উঠল রাহেলার দেহছন্দ। খেলার মাঠে আসবার পথে আপাকে রাহেলাদের বাড়িতে ছেড়ে আসবার সময় অল্প কয়েক মিনিটের উদাস দেখা স্মৃতিচিহ্নটা হঠাৎ লাল ক্রিকেট বলটার সাথে তীব্র গতিতে জ্বলে উঠল ওর মাথায়। বড় আপার রূপটাই এতদিন ওর শিল্পী মনের বেদিতে নিখুঁত রূপকল্পনার দেবী হয়ে পুজো পাচ্ছিল নিঃশব্দে। হঠাৎ ওর মনের মাঝের পারদ ভরা পাথর বাটিটা যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ছিটকে পড়ল সবুজ মাঠে। দুদিন পর রওশনারাকে স্বীকার করতেই হলো যে ইউসুফের কথায় মোহ আছে। ও জানে সংলাপের মাঝে কোথায় এসে গলাটা কবে তুলতে হবে সদ্য ঘুম ভাঙা, কোথায় স্বর নিচু করে থাক দিতে হবে ঘন ঘন। মেয়ে হয়েও রওশনারা হার মানল ছোট ভাইয়ের কাছে। বুঝল যে নিজের শ্রদ্ধার আসনটা ইউসুফের মনে নিষ্প্রভ হয়ে এসেছে অনেকখানি। আর এও বুঝল যে রাহেলার সাথে ইউসুফ যখন কথা বলছে সাহিত্য কি সিনেমা নিয়ে, সেখানে রওশনারার কোনো বিশেষ প্রয়োজন নেই, প্রাণ নেই। ইউসুফের ভাবিটাকে রাহেলা যে ম্যাডোনা হয়ে ওঠে। রাহেলা আর রওশনারা বিছানার উপর উপুড় হয়ে শুয়ে শুয়ে লুডু খেলছিল। রওশনারাই যেন খেলছিল বেশি। রাহেলার আগ্রহ ততটা আছে বলে মনে হয় না। মাঝে মাঝে তাই ক্ষীণ অনিচ্ছার চিহ্ন নিয়ে পাটা বিছানার উপরে উঠছিল আর পড়ছিল। ফেনপুঞ্জের মতো মাঝে মাঝে শাড়ির গোছা জমে উঠছিল সুগঠিত পায়ের গোছার নিচে। ঘরের কোনায় ইউসুফ রাহেলার অ্যালবামটা দেখতে দেখতে হঠাৎ চোখ তুলে রাহেলার দিকে চাইল। ওর ইচ্ছে হয়েছিল ভাবিকে কিছু বলে একটা বিশেষ ছবি সম্বন্ধে। আচমকা ও কথা বলতে গিয়ে থমকে গেল। ঘরের অন্য কোণে সেলাইরত রাহেলার শাশুড়িকে ও ভুলে গেল। এক দৃষ্টিতে ও চেয়ে রইল ওর শূন্যতে। মনের মাঝে মুহূর্তের মধ্যে ডিমেলোর নগ্ন পায়ের গোছাটা পেডাস্টালচ্যুত হয়ে গড়িয়ে পড়ল অসীম অন্ধকারে। ইউসুফ, ইউসুফ! অট্টহাসির সাথে রাহেলা চিৎকার করে উঠল। বলি, আমার পাটাকে কি খেয়ে ফেলবি নাকি? বাবারে বাবারে! জুতোর দোকানের অসভ্য দোকানিটাও অমন করে চোখ দিয়ে গিলে খায় না। হাসির ভাঙনে টুকরো হয়ে রাহেলা উঠে দাঁড়ালো। রাহেলার রসিকতাটা কেমন যেন বিশ্রী মনে হলো। আম্মাজান বোধহয় শুনেও শুনল না। ইউসুফের রুগ্ন দেহের ফিকে রক্ত তবু যেন একবার ঝলসে উঠল সমস্ত মুখে।
সবচা পৃথিবী থেকে আচমকা ফিরতে গিয়ে ও লাল হয়ে উঠল অকারণে। সন্ধ্যার সময় ইউসুফ সিঁড়ির গোড়ায় এসে ডাক দিল, ভাবি। প্রতিধ্বনি বাতাসে মিলিয়ে যায়নি তখন। রাহেলা মভ রঙের শাড়িটা সাপের মতো তনুময় পেঁচিয়ে দেখা দিল সিঁড়ির গোড়ায়। এক ঝলক আলোর তরঙ্গের মতো পিছলে নেবে পড়ল সিঁড়ির পথে। তারপর সেখান থেকেই চিৎকার করে আম্মাজানকে জানিয়ে দিল সে আজ সিনেমায় যাচ্ছে, আর তাই বেবি অস্টিন গাড়িটা থাকবে তারই হুকুমে, সিনেমা শেষ না হওয়া পর্যন্ত। অল্প আলোতে সন্ধ্যাদেবীকে ইউসুফের চোখে ঠেকল বড় বেশি স্থির, তবে আত্মাটা যেন গতির প্রতীক। সেলফ স্টার্টারে টান দিয়ে রাহেলা একবার জিজ্ঞেস করল, কোন পথে? তারপর উত্তরের প্রতীক্ষা না করেই স্পিড বাড়িয়ে দিল রমনার দক্ষিণ কোণে, বিদেশি ছবির রাজপ্রাসাদ পানে। বোধহয় 1 ঘন্টাও হয়নি, হুডবিহীন লাল বেবি অস্টিনটা হঠাৎ কর্কশ একটা শব্দ করে আবার চলতে আরম্ভ করল রাহেলাদের বাড়ির দিকে। 3য় গিয়ারে উঠেই রাহেলা চাপা গলায় বলে উঠল, ছি ছি, না না, ক্ষমা তোমায় আমি করব না, আর তোমার সাথে সিনেমা দেখাও আমার এই শেষ। ভাবি, চুপ করো, কোনো কথা আমি শুনতে চাই না। সত্যি এতটা তোমায় আমি কোনো কালেই ভাবতে পারিনি। গাড়ির গতিটা আরেকটু কমিয়ে রাহেলা চুপ করে রইল। একটা অকথ্য বিশ্রী বেদনায় ইউসুফের সমস্ত দেহ কুঁচকে এলো। ছন্নছাড়া ব্যথায় চোখ দুটো ওর ভরে এলো তপ্ত অশ্রুতে। ক্ষমাহীন অত্যাচারে সিক্ত চোখ দুটো চকচক করে উঠল রাস্তার মৃদু আলোকে। ধীরে রাহেলা ওর বুকের ভাঁজ থেকে উগ্র সেন্ট মাখা ক্ষুদ্র উষ্ণ রুমালটা ওর চোখে চেপে দিল। স্টিয়ারিংটা শক্ত করে ধরে হিম নিষ্পলক দৃষ্টিতে রাহেলা চেয়ে রইল সম্মুখ দূরত্বের পানে। সমদূরে দাঁড়ানো ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক আলোতে বেবি অস্টিনের ছায়া কখনো লম্বা হয়ে 2-3 হয়ে উঠল, কখনো পেছনে কখনো সামনে। গাড়ি থেকে নামতেই রাহেলা আবার চকমকিয়ে উঠল ওর পুরনো উচ্ছ্বাসে। হইচই করে ইউসুফকে টেনে নিয়ে উপরে চলে গেল। আম্মাজান একটু অবাক হয়ে বললেন, ব্যাপার কি, তোদের আজ হলো কি, এত শিগগির চলে এলি যে? বিশ্রী ছবি আম্মাজান, বুঝলেন, তাই চলে এলাম। আর দেখুন, আমাদের ইউসুফ সাহেব আবার চটে আছেন ভীষণ। ওনাকে আমার নিজের হাতে কিছু না খাওয়ালে কিছুতেই আর ওর রাগ ভাঙানো যাবে না। রাহেলার স্বামী মাহমুদ সাহেব তখন ঘরে ফিরেছেন। সবাই মিলে ডাইনিং টেবিলে খেতে বসল। জোর করে রাহেলা ওর নিজের হাতে ইউসুফকে খাওয়ালো। ইউসুফের তবু মাঝে মাঝে মনে হচ্ছিল বুঝিবা সব একটা নিছক ব্যঙ্গ অভিনয়। রাত 9:30টার সময় অযথা আদরে উথলে ওঠা পরিক্রিয়া থেকে মুক্ত হয়ে যখন ঘরে ফিরল, ওর মন তখন আবার ফিরে এসেছে নিজের রচিত স্বপ্নরাজ্যে। রাত্রিবেলা শোবার সময় অন্ধকার ঘরে ড্রেসিং গাউনটা ভালো করে সমস্ত দেহে জড়িয়ে ধরে যন্ত্রচালিতের মতো রাহেলা চুলের ভেতর চিরুনি চালিয়ে যাচ্ছিল। ওর লম্বা কালো কোঁকড়া চুল, হালকা মনটা গুঁড়ো কাচের ওপর ইঁদুরের পদধ্বনির মতো ঘুরে বেড়াচ্ছিল উদ্দেশ্যহীন নিঃশব্দে। ওর স্বামী মাহমুদ বিছানায় শুয়ে সিগারেট টানছিল নিবিষ্ট মনে। হঠাৎ ডাকল, রাহেলা। কি বলো? ইউসুফ এখানে রোজ কেন আসে? অর্থ ও কথা ওকে জিজ্ঞেস করলেই পারো। রাহেলা হঠাৎ বিষিয়ে ফুলে উঠল। ঘন আধারে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। মাহমুদ সুকটু জোর গলায় বলে উঠল, আমি তোমায় জিজ্ঞেস করছি। কেন, আমি কি ওকে আসতে বলেছি? কাল থেকে তুমি তাহলে তাকে আসতে নিষেধ করবে? মানে তুমি কি বলতে চাও? কাল থেকে ও এখানে আসবে না, ব্যাস এই। আধারে একটা বিকৃত চাপা হাসির বিকৃত মুখ সংকোচনে রাহেলার সমস্ত দেহটা একবার দুলে উঠল। আলাদা বিছানায় শুতে শুতে ওর সমস্ত মাংসপেশিগুলো শিউরে উঠল সব পুরনো কল্পনা আর আদর্শের অত্যাচারে। হঠাৎ মনের ভেতরকার উচ্ছ্বাসটা থমকে দাঁড়ালো একটা আরও বড় সুন্দর কঠোর মন নির্দেশে। কয়েক ফার্লং দূরে ইউসুফ নিজের বিছানায় শুয়ে শুয়ে ক্লান্ত হয়ে উঠল। ওর মাথার কোষে তখন অজস্র আঙ্গুল বিপর্যস্ত ভঙ্গিতে। স্থিতিহীন অসংখ্য আকার ভাঙছে গড়ছে। চোক্তায় আঁকা মোগল শিল্পী রচা নিখুঁত আঙ্গুলগুলো রেণু রেণু হয়ে গুঁড়ো হয়ে গেল মনের আদর্শ বিন্দু থেকে। ওর শিল্পী মনটা একবার চিৎকার করে উঠল, না না, এ অসম্ভব। খোদাসৃষ্ট দেহ এসে ধ্বংস করবে ওর রুচির আদর্শ। তবু ওর হার হলো। স্পর্শ পাওয়ার অদম্য উন্মাদনায় ও পাগলা হয়ে উঠল।
পকেট থেকে অশ্রু ভেজা গন্ধমাখা ছোট্ট রুমালটা ও চেপে ধরল ওর সমস্ত মুখে, ঠোঁটে। স্পর্শ করেছিল রাহেলার ওই বিচিত্র আঙ্গুল ওকে খাওয়াবার জন্যে ঘন্টা 2 আগে। ভালো করে বেলা না হতেই একটা অর্থহীন কারণ খুঁজে নিয়ে ও রাহেলাদের বাড়িতে এলো। ভাবি বলে একটা ডাক দিয়ে রাহেলার পড়ার ঘরে ঢুকল। রাহেলা তখন হাতের বিদেশি নভেলটা ছেড়ে মাথায় কাপড় দিয়ে উঠে দাঁড়িয়েছে। রসিকতাটা ঠিক বুঝতে না পেরে ইউসুফ হেসে উঠল। তারপর ধীরে রাহেলার টেবিলের ওপর বিছানো আঙুলগুলোকে মৃদু স্পর্শ করে ও সবে একটা প্রশ্ন করতে যাবে, তড়িৎ গতিতে হাতটা সরিয়ে নিয়ে রাহেলা গম্ভীর সুরে উচ্চারণ করল, ইউসুফ। ইউসুফ চমকে উঠল। ভয়ার্ত চোখে ও বলতে গেল, ভাবি ইউসুফ, কাল থেকে তুমি এ বাড়িতে এসো না। ভাবি, কি বলছো? কেনই বা আসবো না? কাল থেকে আমিই যাব তোমার কাছে। অস্ফুট কণ্ঠে রাহেলা শুধু উচ্চারণ করল। সর্পিল লেকের কোণে সন্ধ্যার ঘন অন্ধকারে ছায়ামূর্তির মতো দুটো মানুষ বসেছিল পাশাপাশি। ছেলেটার অনভিজ্ঞ ভীরু মন তখনও কাঁপছিল আধ আলো আধ অন্ধকারে পানির ছলাৎ ছলাৎ শব্দের সাথে। নিঃশব্দে ইউসুফ রাহেলাকে স্পর্শ করল। রাহেলা স্বপ্নভরা সুরে শুধু বলল, ইউসুফ, আমায় তুমি অন্ধ করেছ। খুট করে দরজা খুলে রাহেলা হল ঘরে ঢুকল। আম্মাজান ও ঘরেই বসেছিলেন। রাহেলার বাইরে যাওয়ার পোশাক দেখে মনে মনে হাসলেন। ব্যবহারের নম্রতা দেখে খুশি হয়ে উঠলেন খুব। রাহেলার দেহ ঘিরে কালো একটা বোরকা জড়ানো, শুধু মুখের পাতলা কাপড়টা স্বল্প উঠানো। বোরখা ছাড়া রাহেলা এখন আর কোথাও বেরোয় না। অযথা অসভ্য রসিকতার অট্টহাসিতে ভেঙে পড়ে না। আম্মাজান গর্বে হেসে উঠে নীরবে বললেন, বলেছিলাম না আর একটু জ্ঞান হোক, তখন দেখো। আব্বাজান গুড়গুড়ি টানতে টানতে আরেকটা কিছু অসম্ভব স্বপ্ন দেখতে চেষ্টা করলেন, কিন্তু সফলকাম হওয়ার আগেই ঘুমিয়ে পড়লেন আবার ইজি চেয়ারে কাত হয়ে। পাড়ার যুবক ছেলেরা চোখ তুলে রাহেলার দিকে আরেকবার চাইল, তারপর রওশনারা, আনোয়ারা, জুলেখার পানে। সবার শেষে আবার চোখ উঠালো রাহেলার পানে, আর সেখানেই স্থির হয়ে রইল সবগুলো চমকানো ব্যগ্র আঁখি। ধন্যবাদ।